নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতের অপারেশন সিন্দুর যখন পাকিস্তানের ঘুম ছুটিয়ে দিচ্ছে, তখন পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা একটা অপারেশন শুরু করেছে। তার নাম দিয়েছে তারা বুনিয়ান উন মারসুস, উর্দু শব্দবন্ধ। আমেরিকার বিদেশ সচিব এবং অস্থায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও 10ই মে ভারতীয় সময় ভোর রাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো বিবৃতির মাধ্যমে পেহেলগামের জঙ্গি হামলার নিন্দা করেছে এবং দুদেশের সম্পর্কের যে অবনতি হয়েছে সেই অবনতি ফলেই তো এসকালেশন হচ্ছে, সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি, সেটাকে ডিএসকালেট করার জন্য অনুরোধ করেছে। কিন্তু পাকিস্তান তো পাকিস্তানের জেহাদি জেনারেল পরিকল্পনা করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা অনেকদিন ধরে করেছেন এবং পেহেলগামে 22শে এপ্রিল বেছে বেছে হিন্দুদের যেভাবে খুন করা হয়েছে তার থেকে এটা প্রমাণিত হয় ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল জঙ্গি জেহাদিদের। এবং সেনাপ্রধান আসিম মুনির যেভাবে দ্বিজাতি তত্ত্বের গুণগান করছেন, হিন্দু মুসলমান আলাদা, তাদের ওয়ে অফ লাইফ, অ্যাসপিরেশন সবকিছু আলাদা, দে ক্যানট কোএক্সিস্ট, এসব বলছেন, তখন এর থেকেই প্রমাণিত হয় যে খুব পরিকল্পনা করে পেহেলগামে জঙ্গি হানা ঘটানো হয়েছিল। যখন কাশ্মীরের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, 65% টার্ন আউট হলো, কয়েক কোটি মানুষ কাশ্মীরে যাচ্ছেন, ট্যুরিজমের বুম হচ্ছে, কাশ্মীরের মানুষ 2024-এ আর নতুন করে কেউ সন্ত্রাসবাদী দলে নাম লেখায়নি, তারা মেন স্ট্রিমের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, কাশ্মীরের ছেলেমেয়েরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় কর্মসূত্রে পড়ার জন্য যাচ্ছিলেন, সেটা জেহাদি জেনারেলের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কারণ তার ভাষায় কাশ্মীর ওয়াজ পাকিস্তানস জুগুলার ভেন, কাশ্মীর ইজ পাকিস্তান জুগুলার ভেন, এন্ড কাশ্মীর উইল পাকিস্তানস জুগুলার ভেন। তা এই যে ন্যারেটিভ দ্বিজাতি তত্ত্বের গুণগান যে করে, তার পক্ষে কাশ্মীর শান্ত হচ্ছে, স্বাভাবিক ছন্দে পিচ্ছে ভারতের মেন স্ট্রিমের সঙ্গে যুক্ত হচ্ছে, এর হজম করা সম্ভব নয়। আসিম মুনির অফিসার্স ট্রেনিং স্কুল থেকে পাশ করেছেন। পাকিস্তানে যেমন অফিসার্স ট্রেনিং স্কুল, ভারতবর্ষে তেমনি অফিসার্স ট্রেনিং একাডেমি। পাকিস্তানের প্রেস্টিজিয়াস মিলিটারি একাডেমি থেকে কিন্তু আসিম মুনির পাস আউট করেননি, তিনি অপেক্ষাকৃত নন এলিট অফিসার্স ট্রেনিং স্কুল থেকে পাস আউট করেছেন এবং এগুলো হচ্ছে শর্ট সার্ভিস কমিশন। এখানে কিছুদিন সেনাবাহিনীতে কাজ করে সেখান থেকে যারা পাস আউট করেন তারা সিভিলিয়ান হিসাবে পাকিস্তান প্রশাসনে যুক্ত হন। কিন্তু আসিম মুনির বোধহয় একমাত্র ব্যক্তি যিনি শর্ট সার্ভিস কমিশনের সদস্য হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত আইএসআই চিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান হয়েছেন। এবার আসি, পাকিস্তান তো হুঙ্কার ছাড়ছে, বদলা নেওয়ার কথা বলছে, তারা সন্ত্রাসের ভিকটিম কার্ড খেলছে, কিন্তু পাকিস্তানের বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। কবে করেছে? 9ই মে। কোয়েটা শহরে অনেক সরকারি দপ্তরে পাকিস্তানের জাতীয় পতাকা নামিয়ে স্বাধীন বালুচিস্তানের পতাকা তোলা হয়েছে এবং বালুচ নেতারা বলছেন এবার তারা রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হবেন স্বাধীন বালুচিস্তানের স্বীকৃতির জন্য। এবং তারা অনেকে বলছেন যে ভারতবর্ষের উচিত নয়াদিল্লিতে স্বাধীন বালুচিস্তানের এম্বাসি তৈরিতে সাহায্য করা। শুধু নয়াদিল্লি নয়, ওয়াশিংটন, লন্ডন, সব জায়গাতেই স্বাধীন বালুচিস্তানের এম্বাসি যেন তৈরি হয়, তার জন্য বিশ্ব জনমত গঠন করা। এবং বালুচ লিবারেশন আর্মি সরাসরি জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের অকুপেশন আর্মিকে বালুচিস্তান থেকে সরতে হবে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজ বন্ধ করতে হবে এবং
চীনা সরকারকে বালুচ লিবারেশন আর্মি জানিয়ে দিয়েছে যে চীনা নাগরিক যারা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজের সঙ্গে যুক্ত তাদের নিরাপত্তা তারা সুনিশ্চিত করতে পারবে না, চীনকে অবিলম্বে বালুচিস্তান থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বালুচ লিবারেশন আর্মি। তার মধ্যে 11ই মার্চ জাফর এক্সপ্রেস সেই ট্রেনটিকে 36 ঘন্টা আটকে রাখা হয়েছিল, যাত্রীদের পণবন্দি করেছিল। শেষ পর্যন্ত পাক সেনা স্পেশাল কমান্ডো ফোর্স অবরোধ মুক্ত করে। 30 জন বিএলএ জঙ্গি পাক সেনার আক্রমণে নিহত হন। পণবন্দীদের মধ্যে প্রায় 25 জন নিহত হন, তাদের মধ্যে অনেক পাক সেনার সদস্য ছিলেন। ওই সময় পবিত্র রমজান মাস চলছিল, সামনে ঈদ ছিল। সেনারা বিভিন্ন আউটপোস্ট থেকে যারা ডিউটি করেন তারা ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন, তার মধ্যে এই ঘটনা হয়। তারপরে বালুচ লিবারেশন আর্মির আত্মঘাতী মজিদ ব্রিগেড করাচি শহরে চীনা ন্যাশনালদের উপর হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ে হামলা হচ্ছে। কোয়েটা করাচি সড়ক অবরোধ করা হয়েছিল। পাকিস্তানের কার্যত কোনো কন্ট্রোল নেই ওখানে। বালুচিস্তানের ইতিহাস তো আজকের নয়। 47 সালে ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হলো, ঠিক 15ই আগস্ট বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে। 4টে প্রিন্সলি স্টেট ছিল, তার মধ্যে মাকারান, লাসবেলা, কালাট, কারান ইত্যাদি। জিন্না ইনিশিয়ালি বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে সমর্থন করে, কিন্তু ব্রিটিশরা মনে করে যে বালুচিস্তান যদি স্বাধীন হয় তাহলে রাশিয়ার প্রভাব তাতে বাড়বে। রাশিয়ার প্রভাব যদি এই অঞ্চলে বাড়ে তাহলে ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের প্রভাব নষ্ট হতে পারে। সেই জন্য তারা জিন্নাকে কনভিন্স করেন যে কোনো মূল্যে বালুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য। যেমন বলা তেমন কাজ। জিন্না ব্রিটিশদের অনুরোধে বিশ্বাসঘাতকতা করেন খান অফ কালাটের সঙ্গে। মাকারান, লাসবেলা, কারান এগুলো যুক্ত হয়ে যায় পাকিস্তানের সঙ্গে, তাহলে ল্যান্ডলকড হয়ে যায় কালাট। তখন তারা বাধ্য হয় পাকিস্তানের সঙ্গে মিশে যেতে, উপায়ন্তর ছিল না। কিন্তু তাতে কি বালুচদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করা সম্ভব হয়েছে? হয়নি। 1954 সালে 1 ইউনিট প্ল্যান করে পাকিস্তান, অর্থাৎ বালুচিস্তান পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, সবটাই 1 ইউনিট। বালুচরা প্রতিবাদ জানায়, বলে তাদের স্বতন্ত্র অস্তিত্ব এবং অটোনমিকে স্বীকার করতেই হবে, কারণ তখন থেকেই মিনারেল রিচ বালুচিস্তান। কি পাওয়া যায় না? কপার, গোল্ড, কয়লা, লোহা, অন্যান্য রেয়ার আর্থ মেটেরিয়াল। পাকিস্তানের ল্যান্ড মাসের 44% বালুচিস্তান, আর আফগানিস্তান ইরানের সঙ্গে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। কিন্তু বালুচদের কি অভিযোগ? যে তাদের যে প্রাকৃতিক সম্পদ সেটাকে নির্বিচারে লুণ্ঠন করছে পাকিস্তানের সরকার এবং পাক সেনাবাহিনী, পাকিস্তান সরকারের অভিজাততন্ত্র, বিশেষ করে পাঞ্জাবিরা। সেই সম্পদ লুট করে পাকিস্তানের এলিট সম্প্রদায় ভোগ বিলাসে মত্ত হচ্ছে, বালুচিস্তানের মানুষ অ্যালিয়েনেট হচ্ছে এবং তাদের সম্পদের উপর তাদের কোনো অধিকার নেই। সেই 1 ইউনিট প্ল্যান থেকে যে বিদ্রোহের শুরু। 63 সালে আবার বিদ্রোহ হয়। পাক সেনা সেই বিদ্রোহ দমন করে। খুন হন বহু বালুচ নেতা, মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়। তখনকার মতো কোয়ার্সিভ মেজার্স নিয়ে পাকিস্তান প্রশাসন এই বিদ্রোহ দমন করেছিল। কিন্তু 1971 সালে বাংলাদেশের স্বাধীন হওয়া বালুচদের মধ্যে আবার স্বাধীনতার স্বপ্নকে উস্কে দেয়। ভুট্টো বুগটির সরকারকে অপসারণ করেন। 1 ইউনিট প্ল্যান যেটা ছিল সেটা তখনও রয়েছে, এবং পাক অকুপেশন আর্মি যাতে বালুচিস্তান থেকে প্রত্যাহার করা হয় সেই জন্য বালুচরা আন্দোলন শুরু করে।
আইয়ুব খানের জায়গায় 1969 ইয়াহিয়া খান আসেন, তখন তিনি এই 1 ইউনিট প্ল্যানটাকে প্রত্যাহার করেছিলেন, কিন্তু ভুট্টো আবার ফিরিয়ে আনেন। কিন্তু শেষ পর্যন্ত জেনারেল জিয়া যখন ভুট্টোকে অপসারণ করে ক্ষমতা দখল করেন, তখন তিনি একটা শান্তি চুক্তি করেন, বালুচ বিদ্রোহীদের অ্যামনেস্টি দেয়া হয়, তখনকার মতো পাকিস্তান সেনা প্রত্যাহার করে। কিন্তু বালুচদের মনে যে স্বাধীনতার স্বপ্ন প্রথম থেকে ছিল, সেই স্বাধীনতার স্বপ্ন কখনোই মুছে যায়নি। 2000 সালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। এক তরুণী বালুচ চিকিৎসককে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু লোক গণধর্ষণ করে। তখন থেকে আবার নতুন করে বালুচিস্তান উত্তপ্ত হয়ে ওঠে। সেই ট্র্যাডিশন এখনো চলছে, ব্যাটল এখনো কন্টিনিউ। স্বাধীনতা সংগ্রাম এবং বালুচ লিবারেশন আর্মি সমস্ত স্বাধীনতা সংগ্রামী গোষ্ঠীগুলোকে একটা ছাতার তলায় এনেছে। বালুচদের মূল অভিযোগ হচ্ছে পাকিস্তানে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা পান, বালুচিস্তানে প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে শোষণ করে পাঞ্জাবি অভিজাততন্ত্রের ব্যবহারের জন্য কাজে লাগানো হয়। 3, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, নির্বিচারে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ করা হচ্ছে, কিন্তু সাধারণ বালুচদের জীবনের কোনো মান উন্নয়ন হচ্ছে না। পাকিস্তানের সেনাবাহিনী বালুচদের উপর অত্যাচার করছে, বহু বালুচ স্বাধীনতা সংগ্রামী মানবাধিকার কর্মী খুন হয়েছেন, বহু পরিবারের পুরুষ সদস্যদের সেনাবাহিনী তুলে নিয়ে গেছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, তাদের পরিবারের মাতৃশক্তি এখনো জানে না তারা বেঁচে আছেন নাকি তারা মারা গেছেন। সেই জন্য বালুচের পরিবারের মহিলাদের, যারা জানেনই না তাদের স্বামী, কারোর বাবা, কারোর ভাই কি হয়েছে, তাদের কি ভবিষ্যৎ, কিচ্ছু জানেন না, তাদের অনেককে বলা হয় হাফ ইডো। তারা কিন্তু পথে নেমেছে। এমনিতে কিন্তু কনজারভেটিভ সোসাইটি, কিন্তু তা সত্ত্বেও তারা পথে নেমেছেন। এবং বালুচরা কিন্তু ওয়েল আর্ম, ওয়েল ইকুইপড। পাকিস্তানের সেনাপ্রধান যতই বালুচ বিদ্রোহীদের ফুৎকারে উড়িয়ে দিক, বালুচিস্তানের বেরিয়ে যাওয়া তারা কিন্তু আটকাতে পারবে না। ইতিমধ্যেই তো কোয়েটা শহর বালুচ দখলেই চলে গেছে। সেখানে পাকিস্তানের সেনাবাহিনী আছে, কিন্তু তারা প্রতিনিয়ত ভয় ভয়ে থাকে। আবার ভারতের সঙ্গে সংঘাতের আবহে ওখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই বালুচ বিদ্রোহীরা এখন অনেকটা জায়গা দখল কায়েম করেছেন। তাহলে পাকিস্তানে ঘরে বাইরে বিপদ। মুঘল সাম্রাজ্যের পতন কি করে হয়েছিল? অভ্যন্তরীণ এবং বহিরাগত। আসিম মুনির শাহবাজ শরীফের এই পাকিস্তানের পতন হবে অভ্যন্তরীণ কারণেই মূলত। তার কারণ কখনো বালুচিস্তান, কখনো খাইবার পাখতুনওয়া। তাহলে আজ না হয় কাল পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করবে। দেখুন, ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আছে। পাকিস্তান কি করে? বালুচিস্তান এবং ইরানের মধ্যে বর্ডার আছে। পাকিস্তানের অয়েল ট্যাঙ্কার গুলো সেই বর্ডারে যায়, ইরানের অয়েল ট্যাঙ্কার গুলো সেই বর্ডারে আসে। তারপর দুটো ট্যাঙ্কারের মধ্যে পাইপ বিছিয়ে তেল করা হয়, মানে নেওয়া হয় পাকিস্তানের ট্যাঙ্কারে। এবং ইরান যেহেতু তারা নিষেধাজ্ঞার মুখে আছে, ব্যারেল প্রতি $50 কম মূল্যে পাকিস্তানকে তেল দেয়। এবং পুরো ডিলিংটা হয় কিন্তু ক্যাশে, কোনো সুইফট অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট ট্রানজাকশন কিচ্ছু হয় না। পাকিস্তানের সাশ্রয় হয়, যে টাকাটা বাঁচায় সেই টাকাটাকে টেরর ফান্ডিং এ খরচ করে। এই যে ইরানের বিদেশ মন্ত্রী 2-1 দিন আগে ভারতে আসলেন, কথা বললেন জয়শঙ্করের সঙ্গে। ইরান ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আবার সৌদির বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সরকারি সফর নয়, হঠাৎ করে দিল্লিতে এসে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন। সৌদির সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সৌদি যুবরাজ MBS এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ্য সর্বজন বিদিত। সৌদি বিনিয়োগ করছে ভারতে, ভারতের মেধা সম্পদ তাদের দরকার।
এখন ভারত ইরানকে প্রপোজাল দিয়েছে যে চাবাহার বন্দর যেহেতু ভারতই পরিচালনা করে, সেই চাবাহার বন্দরের সূত্রে ভারত ইরান থেকে তেল নেবে, একদম আনুষ্ঠানিকভাবে নেবে এবং প্রয়োজনে বেশি দাম নেবে। অর্থাৎ যে ব্যারেল প্রতি $50 কম মূল্যে ইরান বাধ্য হয় পাকিস্তানকে বেআইনিভাবে তেল বেচতে, সেটা বন্ধ হবে। ভারতের সঙ্গে চাবাহার বন্দরকে ব্যবহার করে ইরান তেল বেচবে। সেটাই সম্ভবত কারণ ইরানের বিদেশ মন্ত্রীর এই ভারত সফরের পিছনে। কিন্তু এই হচ্ছে বালুচিস্তানের পরিস্থিতি। বালুচিস্তান অগ্নিগর্ভ। তারা পাকিস্তানের সেনাবাহিনীকে বলে অকুপেশনাল আর্মি। পাকিস্তান সেনাবাহিনী নিরীহ বালুচদের অত্যাচার করছে, মাতৃশক্তিকে লাঞ্ছনা করছে, গুম করছে, খুন করছে এবং বালুচরাও এখন একজোট হয়েছে যে কোনো মূল্যে পাকিস্তান সেনাবাহিনীকে বালুচিস্তান থেকে হটাতে হবে। এবং তারা তো স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। এবং এই যে পূর্ব তিমুর হয়েছিল না, ইন্দোনেশিয়া থেকে বেড়ে তিমুর লেস্তে 2000 সালের গোড়ায়, এই উপমহাদেশে আর একটা নতুন রাষ্ট্রের জন্ম হতে চলেছে, তার নাম বালুচিস্তান। সবার আগে স্বীকৃতি দেবে ভারত এবং রাষ্ট্রপুঞ্জ যাতে স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেয় তার জন্য ভারত দরবার করবে। এবং পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অনেক নেতা, ফজলুর রহমানের মতো নেতা, তারা তো বলছেন যে বালুচিস্তানের যা পরিস্থিতি, ইসলামাবাদ বালুচিস্তানকে আর পাকিস্তানের মধ্যে রাখতে পারবে না। এরকমই পরিস্থিতি, যে কোনো দিন স্বাধীনতা ঘোষণা করবে। ফজলুর রহমানের ভবিষ্যৎবাণী তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি তো মাস 3 আগে এই ঘোষণা করেছিলেন সংসদে দাঁড়িয়ে। ভারত পাকিস্তান চলতি সংঘাতের আবহে বালুচিস্তান কিন্তু এক প্রকার স্বাধীনতাই ঘোষণা করে দিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে এই খবরটা আছে, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটা করেছে, ভারতীয় সংবাদ মাধ্যমে খবরটা করেছে। আসলে পাকিস্তানের সেনাবাহিনী এবং পলিটিক্যাল পার্টি বেশিরভাগটা হচ্ছে পাঞ্জাবি অভিজাত তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। তারাই শেষ কথা বলে। এটা নিয়ে খাইবার পাখতুনখোয়ায় পাঞ্জাবি ডমিনেন্সের বিরুদ্ধে বিক্ষোভ আছে, বালুচিস্তানে আছে, সিন্ধে আছে। এমন দিন না আসে পাকিস্তান বলতে আমরা শুধু পাঞ্জাব প্রভিন্সকেই বুঝবো, যে দেশটা জন্মলগ্ন থেকে মত ইটেন, যে দেশটার একমাত্র লক্ষ্য হলো ভারতকে রক্তাক্ত করা, 1000 বছর লড়াই করা, ভারতকে 1000 টুকরে বিভক্ত করা, প্রক্সি ওয়ার চালিয়ে যাওয়া, যে দেশের মিলিটারি নিজেকে ভাবে সর্বশক্তিমান, সেই পাকিস্তানের মিলিটারি কোনো যুদ্ধে জেতেনি এখনো পর্যন্ত। 4 লড়াই করেছে এখনো পর্যন্ত ভারতের সঙ্গে, প্রত্যেকটাতে হেরেছে। তাও কিন্তু তারা শুধরোয়নি এবং শুধরবেও না। তাদের ন্যাশনাল ডক্ট্রিনের মধ্যেই এটা আছে যে ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাও, হিন্দুস্তানকে আক্রমণ করো। আর অত্যন্ত র্যাডিক্যালাইজড পাকিস্তানের আর্মি। আমাদের আর্মি যেমন সেকুলার, পাকিস্তানের আর্মি র্যাডিক্যালাইজড। র্যাডিক্যালাইজড আর্মি আর জিহাদি জেনারেল যিনি সেনা প্রধান, তার পরিণতি কি হতে পারে পাকিস্তানের সাধারণ মানুষ বুঝছে। এটাই তো হওয়ার ছিল। তাই বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নতুন কোনো ঘটনা নয়, এটা হওয়ারই ছিল। সিদ্ধান্তটা আগেই নেওয়া হয়েছিল, তারিখটা ঠিক হয়নি। তাই 9ই মে আনুষ্ঠানিকভাবে, হতে পারে প্রতীকী, বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করলো। তারা এখন একটি স্বতন্ত্র দেশ। তারা রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতির জন্য দাবি জানাবে। ভারত সরকার সেই দাবিকে নিশ্চয়ই সমর্থন করবে।